পাহাড় আমার সবসময়েরই প্রিয়। যখনই সময় পাই সুযোগ খুঁজে বেরিয়ে পড়ি, ঘুরে বেড়াই বিভিন্ন পাহাড়ের কোলে, একটাই আশা নিয়ে যে এবারও পাহাড়ের প্রতিটা মোড়, প্রত্যেকটা বাঁক নতুন কিছু দেখাবে, নতুন কিছু শেখাবে। এবারও তার ব্যতিক্রম হলো না। শুরু করছি আজকের পর্বে দার্জিলিংয়ের আর এক রঙিন গ্রামের গল্প, রাঙ্গারুন। পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িঘর নিয়ে খুব সুন্দর একটা গ্রাম। খাসমহল না হয় চাষবাস তেমন একটা হয় না, তাই গ্রামবাসীদের অধিকাংশই কাজ করেন রাঙ্গারুন চা বাগানে, আর একাংশ রয়েছেন পুলিশ বিভাগে অথবা আর্মিতে। গ্রামের পিছনের দিকে পাহাড়ের উপরেই আছে টাইগার হিল, আর উল্টো দিকের পাহাড়েই রয়েছে দার্জিলিং শহর। রাতের বেলায় যে দৃশ্য আরও ঝলমল করে। দার্জিলিং শহরের একপাশে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘাকে, ঠিক যেন মহাদেবের জটার পাশে চাঁদের অবস্থান। গ্রামের শেষ প্রান্ত থেকেই শুরু হচ্ছে চা বাগান, রাঙ্গারুন টি এস্টেট। চা বাগানের পাশ দিয়ে নিচের দিকে বয়ে গেছে রুংডুং নদী, যেই সৌন্দর্য শুধুমাত্র দেখা আর উপলব্ধি করার জন্যই মনে হয়। রাঙ্গারুনে আমি উঠেছি গ্রামের নিচের দিকে সদ্য তৈরি হওয়া নতুন একটা হোমস্টেতে। আপাতত নিচের তলায় 3টি রুম আছে থাকার জন্য। রুমের অন্দরসজ্জা ভালোই, ভবিষ্যতে উপরেও আরও কয়েকটি রুম বানানো হবে। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে, রয়েছে ইলেকট্রিক গিজারও। আমি ছিলাম এই রুমটিতে। এই বিছানায় শুয়ে থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শনও পাওয়া যায়। এই হোমস্টেতে থাকার আরেকটি সুবিধা হল, হোমস্টে থেকে 1 মিনিটের মতো হাঁটা পথেই শুরু হয় চা বাগান। সবুজে ভরা এই সৌন্দর্য অনন্য, মন করে হারিয়ে যেতে। আর চা বাগানের একপাশ থেকে শুরু হচ্ছে সেন্ট্রাল ফরেস্ট। এখানে থাকা খাওয়ার জন্য দৈনিক 1300 টাকা লাগে মাথাপিছু। বুকিংয়ের জন্য হোমস্টের নম্বর দিলাম, সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। রাঙ্গারুনে আসার জন্য জোরবাংলো বাজার থেকে ডান দিক নিয়ে মিনিট 5 গেলে পড়বে 3 মাইল। 3 মাইল বাজারে চারমাথা মোড় থেকে বাঁ দিকের রাস্তা নিতে হবে। এখান থেকে হোমস্টে পৌঁছাতে 15 মিনিটের মতো লাগে। এনজেপি স্টেশন থেকে রাঙ্গারুনের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 3 ঘন্টার মতো। গাড়ি ভাড়া 3,500 থেকে 4,000 টাকা। আর শেয়ার কারে আসলে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে এসে জোরবাংলোয় নামতে হবে। মাথাপিছু ভাড়া 250 টাকা। আর জোরবাংলো থেকে রাঙ্গারুন অবধি গাড়ি রিজার্ভ করতেই হবে, ভাড়া 600-র মতো লাগে। এটা হোমস্টের খাবার জায়গা। পরিবারের সবাই মিলেমিশে হোমস্টে পরিচালনা করেন। খাবারও খুব যত্নের সাথেই পরিবেশন করে দেওয়া হয়। আজকে রান্না হয়েছে ভাত, ডাল, আলুর একটা সবজি, বেগুনের তরকারি, ডিম কারি, চাটনি, পাঁপড় আর স্যালাড। রান্নাবান্না ভালোই, বিশেষ করে বেগুনের তরকারিটা দারুণ লাগলো। বাড়ির 2 মেয়ে আশিকা আর নিকিতা, দুজনের মধ্যেই খুব মিল আছে। নিকিতার বাবা মা ম্যারেজ সেরেমনি অ্যাটেন্ড করতে কয়েকদিনের জন্য কাঠমান্ডু গেছে,
তাই জেঠুর সাথে হোমস্টের দায়ভার এখন এরাই সামলাচ্ছে। লাঞ্চ করে সবাই মিলে একসাথে রুংডুং নদী বেড়াতে বের হলাম। রাস্তার ধারে এটাকে দেখলাম, পাহাড়ি ঘুঘু। নেপালি ভাষায় এদের বলা হয় ঢুকুর। সাধারণ ঘুঘু পাখির থেকে একটু রংচঙে আর অত্যন্ত সাহসী হয় এরা। তারপর একটা ঝোড়াও পেলাম। রাঙ্গারুন গ্রামে এরকম অনেক ঝোড়া দেখতে পাওয়া যায়। এরপর শুরু হলো চা বাগান। চা বাগানের নিচের দিকে 40 মিনিটের মতো হেঁটে নদীতে পৌঁছাতে হয়। ছোটখাটোর মধ্যে একটা ট্রেকও বলা চলে। এখন নভেম্বর মাস, চেরি ব্লসমের সিজন। সবুজ চা বাগানের মাঝে গাছ ভর্তি গোলাপি চেরি ফুল ফুটে আছে। হাতে গোনা কয়েকটা গাছ হলেও এই সৌন্দর্য মনোমুগ্ধকর। চা বাগানের মধ্যে দিয়ে ঘুরপথের জন্য নদীতে পৌঁছাতে একটু বেশি সময় লেগে যায়। যদি কারুর পাহাড়ি রাস্তায় চলাফেরার অভিজ্ঞতা না থাকে অথবা শারীরিক কোনো সমস্যা থাকলে নদীতে না যাওয়াই ভালো। আর যারা ট্রেকিং বা হেঁটে ঘুরতে পছন্দ করেন তারা অন্তত একবার হলেও ঘুরে আসতে পারেন। একদমই হতাশ হবেন না। যদি নদী পর্যন্ত নাও যেতে চান, এই চা বাগানেরই বিভিন্ন প্রান্তে অনেক কিছুর হদিশ পাওয়া যায়। তবে সময় নিয়ে আসতে হবে। যেহেতু কাছাকাছির মধ্যে আছে সিঞ্চল ফরেস্ট, তাই হরেক রকম হিমালয়ান বার্ডসেরও দেখা মেলে। তবে পাখি দেখতে গেলে একদম সকাল সকাল আসাই ভালো। নদী থেকে ফেরার সময় আধো অন্ধকারে টর্চের আলোয় বনমুরগি দেখলাম। কয়েকবার হরিণেরও ডাক শুনলাম। কোনোটাই ক্যামেরাবন্দি করতে পারিনি। ছোট একটা নদী, সারা বছরই অল্প বিস্তর জল থাকেই। সেই কারণে অনেক মানুষজনও এই নদীর ধারে পিকনিক করতেও আসেন। নদীতে নেমে বাঁদিকে একটু এগোলেই দেখতে পাওয়া যায় নদীর আসল ধারার সাথে একটি ঝর্ণাও যোগ দিয়ে বয়ে গেছে, যার ফলস্বরূপ নদীর শক্তি এখানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রাঙ্গারুনের কাছাকাছির মধ্যে অনেক ঘোরার জায়গা রয়েছে। তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য জায়গা হল দার্জিলিং টাইগার হিল, লেপচা জগৎ, দাওয়াইপানি, তাগদা, তিনচুলে, লামাহাট্টা, সিটং ইত্যাদি। হোমস্টেতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। নভেম্বরের সন্ধ্যায় ঠান্ডাও ভালোই, তাই ক্যাম্পফায়ারের ব্যবস্থাও করা হলো। দিনের আলো ফুরিয়ে এলে দার্জিলিং শহরে জ্বলা অজস্র আলোর দৃশ্য এখানের আরেক আকর্ষণ। অন্যদিকে রান্নাঘরে রাতের খাবার বানানোর মৃদু ব্যস্ততাও শুরু হয়ে গেছে। রাতের খাবারে দু একটা নেপালি পদ রান্না করার অনুরোধ করেছিলাম, সেই মতোই সবকিছুর ব্যবস্থাও হচ্ছে দেখলাম। ক্যাম্পফায়ার হোক বা বারবিকিউ, এসবের ব্যবস্থার জন্য পাশের পাড়া থেকে স্বপনজি এসে থাকেন। সম্পর্কে এনাদের আত্মীয় হন। ওনার হাতের বারবিকিউর খুব সুনাম আছে। ক্যাম্পফায়ার আর বারবিকিউ এসবের জন্য অবশ্যই অতিরিক্ত টাকা দিতে হয়, তবে স্বপনজির হাতের বারবিকিউয়ের স্বাদ খুব ভালো লাগলো। ঠান্ডায় ক্যাম্পফায়ার, তার সাথে বারবিকিউ, সঙ্গে হোমস্টের আতিথেয়তা,
আর দার্জিলিং শহরের রাতের ঝলমলে দৃশ্য সব মিলিয়ে সন্ধ্যার আড্ডা অনেকক্ষণ পর্যন্ত চলল। ডিনারে 3টে নেপালি পদ দেখে একটু বেশি খুশি হলাম। স্কোয়াশ, রাইশাক আর গুন্দ্রুকের একটা স্যালাড। স্কোয়াশ আর রাইশাক এর আগে খেয়েছি, গুন্দ্রুকের স্যালাড এই প্রথমবার খেলাম, খুবই ভালো লাগলো। সকালে ঘুম ভাঙতেই কাঞ্চনজঙ্ঘার দর্শন হলো। ভিজিবিলিটি খুব একটা ক্লিয়ার না হলেও মন ভোলানোর জন্য এটাই যথেষ্ট ছিল। সকালে চারিপাশে একটা চক্কর দিয়ে ফিরে এলাম। রান্নাঘরে তখন সকালে জলখাবার বানানোর প্রস্তুতি চলছে। রাঙ্গারুনে সারা বছরই বেড়াতে আসা যায়, তবে অক্টোবর থেকে এপ্রিল মাস হলো আদর্শ। তবে বর্ষায় চা বাগানের সৌন্দর্য দেখতে চাইলেও আসতে পারেন। রাতে নেপালি পদের প্রশংসা পেয়ে সকালের জলখাবারে পুরি আলু ভাজার সাথে স্কোয়াশ শাক ভাজা আর গুন্দ্রুকের স্যালাডও দেওয়া হয়েছে, ভালোই খেলাম। সকালের জলখাবার খেয়ে গ্রামের মধ্যে দিয়ে ভিউ পয়েন্ট দেখতে চললাম। রাস্তায় 2-3টে ঝোড়া চোখে পড়ল। হোমস্টে থেকে ভিউ পয়েন্ট যেতে 15 মিনিটের মতো লাগে। গ্রামের একদম এক প্রান্তে ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে, তবে কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। বেলজিয়ামের এক দম্পতি এই ভিউ পয়েন্টটি বানিয়েছেন এবং এখানকার অনেক কল্যাণমূলক কাজে নিযুক্ত আছেন বলে জানলাম। ভিউ পয়েন্ট থেকে সামনের পাহাড়, দার্জিলিং শহর আর চা বাগানের দারুণ একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। ভিউ পয়েন্ট থেকে ফেরার সময় রাঙ্গারুন টি ফ্যাক্টরির সামনে দিয়ে এলাম। এই পথেও হোমস্টে ফেরা যায়। চা কারখানা এখন বন্ধ, তাই চা পাতা সংগ্রহ করে অন্য ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামী পর্বে দার্জিলিংয়ের আর এক গ্রামের গল্প নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবার নতুন জায়গার গল্প নিয়ে। ধন্যবাদ।